আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দল না দেখে ব্যস্ত থাকতেন উন্নয়নের সত্য মিথ্যা প্রচারে। শেখ হাসিনা মনে করতেন তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে ভারত বলে মন্তব্য করলেন রিজভী। অন্যায়ের সব দায় শেখ হাসিনার উপরে চাপাচ্ছেন নেতারা। ভারতের রুদ্ধদ্বার বৈঠকে আওয়ামী লীগের পুনর্বাসন পরিকল্পনা। উপদেষ্টাদেরও আয় ও সম্পদের হিসাব দিতে হবে, নীতিমালা জারি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দল না দেখে ব্যস্ত থাকতেন উন্নয়নের সত্য মিথ্যা প্রচারে। সড়কমন্ত্রীর পদ থেকে দলের সাধারণ সম্পাদক হওয়ার পর ওবায়দুল কাদের বলতেন তিনি সড়ক দেখতে গিয়ে সংগঠনও দেখবেন। এটি বুঝিয়েই মূলত মন্ত্রণালয়টির মন্ত্রিত্ব দায়িত্ব ধরে রাখেন। তবে বাস্তবতা হলো সড়ক দেখতে দেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে ঠিকই তিনি নিয়মিত সফর করেছেন, কিন্তু সংগঠন সেভাবে আর দেখা হয়ে ওঠেনি তার। সত্য মিথ্যা মিলিয়ে সরকারের উন্নয়ন প্রচারেই ব্যস্ত থেকেছেন বেশি সময়। সারা দেশের প্রায় সব শ্রেণী পেশার মানুষের কাছে অগ্রহণযোগ্য ও অপছন্দের লোকটি হয়ে ওঠেন আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ এই নেতা। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর এক সদস্য বলেন, সাধারণ সম্পাদক হিসেবে তিনি সংগঠনকে দিনে দিনে ফোকলা করে দিয়েছেন। এটি দলের ভেতরে থেকে আমরা টের পেলেও সর্বসাধারণ টের পেত না। দীর্ঘদিন যাবৎ সংস্কারের বাইরে থাকা সংগঠনের দুর্দশার চিত্র বেরিয়ে আসে মূলত জুলাইয়ের আন্দোলনের সময়। সংশ্লিষ্টরা বলেছেন, আওয়ামী লীগের টানা 15.5 বছরের ক্ষমতায় দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সাধনে অগ্রাধিকার দেয় সরকার, যার অংশ হিসেবে বড় বড় প্রকল্প হাতে নেওয়া হয়। আর চতুর ওবায়দুল কাদের দুর্নীতি, লুটপাট ও অনিয়ম করার সুযোগ সেখানে বেশি পাওয়া যাবে মাথায় রেখেই সড়ক ও সেতু মন্ত্রণালয় হাতছাড়া করতে রাজি হতেন না। শেখ হাসিনা মনে করতেন তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে ভারত বলে মন্তব্য করলেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা মনে করতেন ভারত তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবেন। মঙ্গলবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মৃত্যুর মুখ থেকে ফিরে আসা রিকশাচালক সাইফুল ইসলামকে নতুন রিকশা প্রদান করে বিএনপি পরিবার। রিজভী বলেন, শেখ হাসিনা হয়তো জানতেন কোনোদিন পালিয়ে যেতে হতে পারে, তাই তিনি তার কাছের আত্মীয় ও লোকদের দিয়ে টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে পার্শ্ববর্তী দেশ ভারতের সহযোগিতা করেছে। ভারতের গোয়েন্দা সংস্থার উপর নির্ভরশীল ছিলেন তিনি মানতেন তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে। এজন্য কাউকে ভারতের বিরুদ্ধে টুশব্দ করলে তার রক্ষা ছিল না। তিনি আরও বলেন, শেখ হাসিনার উপহার গণতন্ত্রের কথা বললে হাত পা ভেঙে দেয়া, গুম খুনের শিকার হওয়া। শেখ হাসিনার গুম থেকে এমপি, ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত কেউ রেহাই পাননি। এগুলো সব করেছেন আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে। এত দুর্নীতি, লুটপাট করেছেন, কাউকে টুশব্দ পর্যন্ত করতে দেননি। অন্তর্বর্তী সরকারের প্রতি প্রশ্ন তুলে তিনি বলেন, আপনাদের ভয় কিসে? আপনারা এখনও হাসিনার দোসরদের ধরছেন না, পদচ্যুত করছেন না, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলুপ্ত করছেন না কেন? এরাই তো খুনি গুন্ডা, এদের হাত দিয়ে শহীদ হয়েছে আমাদের ছাত্র জনতা। রিজভী বলেন, পতিত স্বৈরাচার ষড়যন্ত্রের সুতা এখনও আছে, তার দোসররা একটি করে সুতা পাকাচ্ছে অস্থিতিশীল করতে। প্রতিটা রাষ্ট্রীয় সেক্টরে আওয়ামী দোসররা ওত পেতে বসে আছে। এরা যতই ষড়যন্ত্র করুক, প্রভুদের নিয়ে কোনো কাজে আসবে না। জনগণই এই ষড়যন্ত্র রুখে দেবে। অন্যায়ের সব দায় শেখ হাসিনার উপরে চাপাচ্ছেন নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহিংসতার ঘটনায় 1581 জন নিহত হয়েছেন। এছাড়া আয়নাঘর, দুর্নীতিসহ সব অপকর্মের দায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর চাপাচ্ছেন আওয়ামী লীগ ও অন্য দলের নেতারা। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিক বীরুত্তম বলেছেন, বিগত 16 থেকে 17 বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই। এদেশ আওয়ামী লীগ সরকারের ছিল না এবং মানুষের সরকার ছিল না, এদেশ ছিল শেখ হাসিনা সরকারের। এদেশে যত অন্যায় হয়েছে তার 90% শেখ হাসিনা নিজে করেছেন, আর 10% অপরাধ যারা করেছেন তারা বাধ্য হয়ে করেছেন। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের নিহত সেনা সদস্য তানজিম সারোয়ার নির্জনের বাসায় তার স্বজনদের সঙ্গে সমবেদনা ও সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন,
দেশটা কেমন যেন হয়ে গেছে, মানবিক মূল্যবোধ একবারে ধ্বংস হয়ে গেছে। যে দেশে একজন সেনা কর্মকর্তাকে এভাবে ডাকাত দল হামলা চালিয়ে হত্যা করতে পারে, তাহলে বুঝতে হবে সমাজে কিছু নেই, আইন কানুন বলতে কিছু নেই। সেনাবাহিনীর পোশাক পরা একজন মানুষের গায়ে দুষ্কৃতকারীরা যখন আঘাত করতে পারে, তাহলে বুঝতে হবে দেশে আইন শৃঙ্খলা বলে অথবা দেশের শাসন ব্যবস্থার প্রতি মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা এবং দুষ্টু লোকের যে ভয় থাকে তা কিছুই নেই। সমাজটাকে বদলাতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতার ঘটনার দায় স্বীকার করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়া দায় স্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, আলোচিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান। এ বিষয়ে যুগান্তর একটি প্রতিবেদন প্রকাশ করে। দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতা সৃষ্টির নেপথ্যে কার ভূমিকা ছিল সে বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়। শুরুতে তারা সাবেক স্বরাষ্ট্র ও সাবেক সেতুমন্ত্রীর উপর দায় চাপান, পরে দায় চাপাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর। তারা বলেছেন, আমরা কেবল প্রধানমন্ত্রীর নির্দেশে বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়েছি। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে তারা যেসব পরিকল্পনা করেছেন সেগুলো বাস্তবায়নে মাঠ পর্যায়ে হুকুম দিয়েছেন বলে এরই মধ্যে স্বীকার করেছেন। হত্যাকাণ্ডের পেছনে তাদের দায় স্বীকার করলেও এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি গ্রেপ্তার ব্যক্তিরা। জিয়াউল হক বলেছেন, আমি তো কোনো ইউনিটের ইনচার্জ ছিলাম না, আমি সরকারের টপ অর্ডারের নির্দেশে কাজ করেছি। তার কাছে তদন্ত সংশ্লিষ্টদের প্রশ্ন ছিল, আপনি তো এনটিএমসি এর মহাপরিচালক ছিলেন, আড়ি পেতে মানুষের প্রাইভেসি নষ্ট করেছেন, আপনার নির্দেশেই বিরোধী মতের অনেককে আয়নাঘরে নিয়ে নির্যাতন চালানো হয়েছে, শিকার হয়েছেন অনেকে। তখন বলেন, আমি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করেছি, মন্ত্রণালয়ের নির্দেশ বাস্তবায়নের চেষ্টা করেছি। যে আয়নাঘরের কথা বলা হচ্ছে সেখানে আমাকেও 8 দিন রাখা হয়েছে, এরপর আমাকে গ্রেপ্তার দেখানো হয়। সালমান এফ রহমান ডিবিকে বলেছেন, আন্দোলনের সময় আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি, দেশের মানুষ আমাদের উপর ক্ষেপে যাচ্ছেন, তিনি পাত্তা দেননি। ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখন শেখ হাসিনা আমাকে প্রশ্ন করেন, পুলিশ এত ভালো কাজ করছে, সেনাবাহিনী কেন পারছে না? এ সময় আমি বিষয়টি নিয়ে সেনাপ্রধানের সঙ্গে কথা বলার পরামর্শ দেই। ডিবি হেফাজতে রিমান্ডে থাকা আসামি সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, সরকার পতনের এক দফা আন্দোলনের শেষ পর্যায়ে 4 আগস্ট গণভবনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি, প্রয়োজনে আমাকে বলি দিন, তারপরও শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করুন, তাদের চোখের ভাষা মনের ভাষা বোঝার চেষ্টা করেন। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবাইদুল কাদের আমাকে তেড়ে মারতে আসেন। তখন আমি সাহসী হয়ে গেলাম, প্রধানমন্ত্রীকে বললাম, আপনি স্টেপ ডাউন করুন। ভারতের রুদ্ধদ্বার বৈঠকে আওয়ামী লীগের পুনর্বাসন পরিকল্পনা। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগকে পুনরায় শক্তিশালীভাবে ফিরিয়ে আনার পরিকল্পনা শুরু করেছে ভারত। ইতিমধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক রুদ্ধদ্বার বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে ভারতের বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞ, সাংবাদিক, অবসরপ্রাপ্ত এবং বর্তমান কূটনৈতিকরা অংশগ্রহণ করেন। বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ছিল বাংলাদেশে চলমান ভারতীয় প্রকল্পসমূহ এবং আওয়ামী লীগের পুনর্বাসন। প্রথমেই বাংলাদেশে চলমান ভারতীয় প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রকল্পগুলোর সফল এবং বাধাহীন বাস্তবায়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি শেখ হাসিনা সরকারের সাথে ভারতের স্বাক্ষরিত সমঝোতা সড়কগুলো পূর্ণ বিবেচনা করা হলেও সম্পাদিত চুক্তিগুলো থেকে সরকার যেন সরে না যায় সে ব্যাপারে সতর্ক করা হয়। অনুষ্ঠিত এই বৈঠকের মিনিটস অব দ্য মিটিং জার্মানি ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরর এশিয়ার হাতে পৌঁছেছে, যা তারা প্রকাশ করেছে। এছাড়া সাংবাদিক ও একাধিক বিশিষ্ট অধ্যাপককে আমন্ত্রণ জানানো হয়েছিল মতামত দিতে। বৈঠকে আলোচনার মূল কেন্দ্র ছিল আওয়ামী লীগকে পুনর্বাসন পরিকল্পনা। বৈঠকে উপস্থিত একজন প্রতিনিধি উল্লেখ করেন যে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে যদি নির্বাচন হয় তবে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল। তবে বিএনপি ক্ষমতায় এসে রাজনৈতিক জনপ্রিয়তা হারাতে পারে এবং বাংলাদেশের দ্বিদলীয় রাজনৈতিক বাস্তবতায় তখন জনগণের সমর্থন আওয়ামী লীগের দিকে ঘুরে যাবে।
আলোচনায় শেখ হাসিনার 2009 সালের বিজয়ের উদাহরণ তুলে ধরা হয়। ভবিষ্যতে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় ফেরানোর জন্য বর্তমানে চলমান সংস্কার প্রক্রিয়া এবং আসন্ন নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়। বৈঠকে একজন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিনিধি বাংলাদেশে গিয়ে ভারতের অরাজনৈতিক বন্ধুদের পরামর্শ নেওয়ার প্রস্তাব করেন, যাতে আওয়ামী লীগের পুনর্বাসন পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করা যায়। একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, 5 আগস্টের আগে এবং পরে দিল্লি, কলকাতা ও আগরতলায় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাদের একজন গোয়েন্দা কর্মকর্তা জানান 5 আগস্টের আগে এবং পরে দিল্লি, কলকাতা ও আগরতলায় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা আশ্রয় নিয়েছেন এবং তারা ভারতের সাহায্য চেয়েছেন সংগঠিত হতে। তবে ভারতে আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অনুমতি দিতে হলে অল পার্টি পার্লামেন্টেরিয়ান কমিটির অনুমোদন প্রয়োজন হবে। বৈঠকে উপস্থিত একজন বিশেষজ্ঞ উল্লেখ করেন, 1971 সালেও আওয়ামী লীগ ভারতে বসে দল পরিচালনা করেছে। কলকাতা ও আগরতলায় তারা মিটিং করেছে, এমনকি নেপালের কমিউনিস্ট পার্টি কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিবেশী দেশের রাজনৈতিক দলগুলোর সংকটকালে ভারতের দলীয় কর্মকাণ্ড চালানোর ইতিহাস নতুন নয়। তিনি ভারতে আওয়ামী লীগকে সংগঠিত হওয়ার অনুমতি দেওয়ার পক্ষে মত দেন। তবে বৈঠকে অংশগ্রহণকারী অবসরপ্রাপ্ত এক কূটনৈতিক সতর্ক করেন যে ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যেন গোপনে হয় এবং তা গণমাধ্যমে প্রকাশ না পায়। অন্যথায় ভারতের বর্তমান সরকারের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি আরও যোগ করেন, 2014 সাল থেকে হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার অভিযোগ ভারত অস্বীকার করলেও আওয়ামী লীগ নেতারা প্রকাশ্যে এ বিষয়ে গর্ব করছেন। এ কারণে আওয়ামী লীগের নেতাদের যথাযথ দিক নির্দেশনা দেওয়ার প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। উপদেষ্টাদেরও আয় ও সম্পদের হিসাব দিতে হবে, নীতিমালা জারি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদেরও আয় ও সম্পদ বিবরণী জমা দিতে হবে। তাদের স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে তার বিবরণীও জমা দিতে হবে। মঙ্গলবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা 2024 জারি করা হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি যারা সরকার অথবা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত আছেন, তারা প্রতি বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরবর্তী 15 কর্মদিবসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের আয় ও সম্পদ বিবরণী জমা দেবেন। তাদের স্ত্রী ও স্বামীর পৃথক আয় থাকলে সেই আয় ও সম্পদ তার বিবরণীও প্রধান উপদেষ্টার কাছে একই সঙ্গে জমা দিতে হবে। কিভাবে এই বিবরণী দিতে হবে তার একটি ছকও ঠিক করে দেওয়া হয়েছে। এদিকে দেশের সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করার নির্দেশনা আগেই দেওয়া হয়েছিল। তবে এবছর 30 নভেম্বরের মধ্যে তা দাখিল করতে হবে। নির্ধারিত ছকে নিজ নিজ মন্ত্রণালয় বা দপ্তরে সম্পদ বিবরণী জমা দিতে হবে। এটি সব কর্মচারীর জন্যই বাধ্যতামূলক।